দুর্নীতি প্রমাণ হলে যাবে চাকরি, কোন পথে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। ইতিমধ্যেই মামলা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ শুনানি চলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমনটা খবর তাতে গোটা যুব সমাজ তাকিয়ে রয়েছে এই মুহূর্তে সুপ্রিম নির্দেশের দিকে। কি হবে এসএসসি 26,000 চাকরির ভবিষ্যৎ? সুপ্রিমে শুরু এসএসসি মামলা। সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার পর প্রথমবার আজ তার এজলাসে এই মামলা। ইতিমধ্যেই মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। $25,753 জনের ভবিষ্যৎ নির্ধারণ আজকের এই মামলায়। সরাসরি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, লাস্ট কি আপডেট রয়েছে? দেখো, মামলা শুরু হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনছে এবং এক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে প্রধান বিচারপতি কিন্তু দুটি ভাগে মামলাটিকে ভাগ করে বলছেন। একটা হচ্ছে সেগ্রিগেশন, অর্থাৎ কতজন যোগ্য কতজন অযোগ্য তার কি তালিকা আছে। দ্বিতীয়টি হচ্ছে যে এই যে সম্পূর্ণ বিষয়টিতে কতটা ষড়যন্ত্র যুক্ত আছে। এই দুটি বিষয়কে আলাদা আলাদা করে বিচারপতি বলছেন প্রত্যেককে। ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী তার বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন সিবিআই এর যে তদন্ত সেখানে বেশ কিছু কিন্তু তথ্য উঠে এসেছে, যেমন 11 এবং 12 অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে 957 জন অযোগ্য প্রার্থীর সন্ধান মিলেছে, এরকম বেশ কিছু পরিসংখ্যান তিনি দিয়েছেন। এবং তিনি আরও যেটা বলেছেন যে এই রাজ্য চায় যে সুপার নিউমারি পোস্ট, অর্থাৎ প্রায় 6,500 সুপার নিউমারি পোস্ট রাজ্য তৈরি করেছিল এবং সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু চাকরি দেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরছেন। তিনি বলেছেন নাইসার একজন কর্মচারী পঙ্কজ মিত্তাল, তার বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে এবং তার ভিত্তিতেই কিন্তু ওএমআর শিট বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো খতিয়ে দেখে সিবিআই একটি তালিকা তৈরি করেছে যেখানে অযোগ্য যোগ্য প্রার্থীদের লিস্ট আছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন সুপ্রিম কোর্টে। একবারে ইন্দ্রাণী, যেদিকে আমাদের নজর থাকবে, কারণ খুব স্বাভাবিকভাবেই এই গোটা পরিস্থিতি এবং তার পাশাপাশি যোগ্য অযোগ্যদের ফারাক, কারা যোগ্য কারা অযোগ্য, কাদের সঠিক নিয়মে চাকরি হয়েছে, কোন নিয়োগ বেআইনি, এই সমস্ত কিছুর স্বচ্ছতার উপরও নির্ভর করছে এবং চাকরি হারাদের একাংশ তারাও সর্বোচ্চ আদালতে যেহেতু দ্বারস্থ হয়েছিল, তাই প্রত্যেকটা ক্ষেত্রে এই মুহূর্তে ইন্দ্রাণী যে বিষয়টা জানতে চাইবো যে একদম প্রথম কাদের তরফের বক্তব্য এই মুহূর্তে শুনছে বেঞ্চ? দেখো, এই মুহূর্তে রাকেশ দ্বিবেদী তিনি রাজ্যের তরফ থেকে বক্তব্য রাখলেন এবং তিনি পুরো ঘটনা, অর্থাৎ কবে পরীক্ষা হয়েছিল, কবে প্রথম এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, কবে চাকরির জন্য ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছিল, সমস্ত ইতিহাসটা কিন্তু প্রধান বিচারপতিকে জানিয়েছেন এবং কিভাবে সিবিআই এই তদন্ত পেল, তারা তদন্ত করে কি রিপোর্ট জমা দিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, তারপর সুপ্রিম কোর্ট যে স্টে অর্ডার দিয়েছিল সমস্তটাই তিনি বিবৃত করেছেন এই মুহূর্তে বিচারপতি সঞ্জীব খান্নার সামনে। এবং তিনি আরও যেটা বলেছেন যে সিবিআই রিপোর্ট অনুযায়ী 957 জন 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার সেক্ষেত্রে কিন্তু গড়মিল পেয়েছে সিবিআই, এরকমই বেশ কিছু পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন। এই মুহূর্তে মামলা চলছে। তিনি আরও যেটা বলেছেন, নাইসার কথা বলেছেন যে নাইসা সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল ওএমআর শিটগুলি পরীক্ষা করে দেখার এবং সেখানেই কিন্তু গোলযোগ হয়েছে। ওএমআর শিটগুলো পরে পাওয়া যায়নি, কিন্তু নাইসার একজন কর্মচারীর কাছ থেকে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছিল এবং সেই হার্ড ডিস্ক থেকে যে ইমপ্রেশন পাওয়া গিয়েছিল তার থেকেই ওএমআর শিটের যে ইমপ্রেশন পাওয়া গিয়েছিল তার উপরে ভিত্তি করেই কিন্তু এই সেগ্রিগেশন করা হয়েছে। প্রধান বিচারপতির যেটা পরিষ্কার প্রশ্ন যে তাহলে রাজ্য কি মেনে নিচ্ছে যে সেগ্রিগেশন করা সম্ভব নয়? একদম সোজাসুজি বিচারপতি সঞ্জীব খান্না জিজ্ঞেস করেছেন রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদীকে যে রাজ্য কি তাহলে মেনে নিচ্ছে যে সেগ্রিগেশন করা সম্ভব নয়। রাকেশ দ্বিবেদী উত্তরে বলেছেন রাজ্য সেটা বলছে না, যে সেগ্রিগেশন সিবিআই করে দিয়েছে রাজ্য সেই তথ্যই কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরছে। এবং এক্ষেত্রে কিন্তু সুপার নিউমারি পোস্ট যা নিয়ে সবথেকে বেশি বিতর্ক হয়েছিল সেই সুপার নিউমারি পোস্টের উল্লেখও কিন্তু আইনজীবী করলেন এবং সেক্ষেত্রে তিনি বললেন 6,000-এর কিছু বেশি সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল, রাজ্যের পক্ষ থেকে সেই পোস্টগুলি তৈরি করা হয়েছিল এবং তারপরে সেখানেও কিন্তু নিয়োগ হয়েছিল। এই সমস্ত বিষয়টি একের পর এক আইনজীবীরা নিজেদের বক্তব্যে তুলে ধরছেন সুপ্রিম কোর্টের সামনে। আমাদের নজর থাকবে সেদিকেই। একেবারে ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাবো। ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।